বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন রাজনীতিক, দুজনই ছাত্রনেতা ছিলেন এবং দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদে নেতৃত্ব দিয়েছেন। আমার বাবা বসা আছেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নূর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্রদেরকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এবং ছাত্রদের এই ত্যাগ, নেতৃত্ব সব কিছু এই আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে সফলতা এনে দিয়েছে। যদিও ইতিহাসটা লম্বা, 15-17 বছরের সংগ্রামের, দীর্ঘ সংগ্রামের ইতিহাস, কিন্তু অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে ছাত্ররা নানা কারণে এখন বিতর্কের মধ্যে, নানা কারণে সমালোচনার মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দুজনই যে বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছেন, সারা দেশে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, যেটা আগের আমলে হয়তো অনেক সময় মেনে নেওয়া যেত বা সেটাই স্বাভাবিক ছিল, কিন্তু এই অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে কোনো অবস্থা থেকে আমরা একই ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায়। এবং নানা কারণে ছাত্ররা এখন ছাত্র নেতৃত্ব, সমালোচনা, বিতর্ক কেন্দ্রবিন্দুতে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সেই অর্থে সচল হয়ে ওঠেনি। আমি একটু আপনাদের কাছে শুনতে চাই যে আপনারা কিভাবে দেখেন এবং কি হচ্ছে, কি হওয়া উচিত। মিস্টার খায়রুল কবির খোকন। ধন্যবাদ। দীর্ঘদিন পর ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত এই তৃতীয় মাত্রার আসার আমন্ত্রণ পেয়েছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় ছোট ভাই, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। তো এই বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক, যে এই ঘটনাটি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলন সংগ্রামের গণতন্ত্রের পাদপীঠ, শ্রুতিকাগার হিসেবে পরিচিত। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 70 গণ অভ্যুত্থান, 71 মহান স্বাধীনতার যুদ্ধ, সর্বোপরি আমাদের 90 সফলসূত্র গণ অভ্যুত্থান, এবার সর্বশেষ যে আমাদের কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের যে গণ অভ্যুত্থানের যে সূচনা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা যে ঘটনাটি অতি সম্প্রতি হলো আর কি, যেটা আমাদের রক্তকরণ হয়েছে দেখে, যে প্রতিষ্ঠান ছিল আমাদের আমাদের প্রাণের চেয়ে প্রিয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যখন দেখি যে কোনো অনিয়ম এবং অনিয়ন্ত্রিত কোনো ঘটনা বা কোনো অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সংঘটিত হয়, তখন আমরা খুব পীড়িত হই এবং আমাদের খুব কষ্ট পাই। সেই ঘটনাটাই আমরা দেখেছি যে একজন শারীরিক প্রতিবন্ধী একজন শিক্ষার্থীকে যেভাবে কদিন আগে তাকে তাদেরই সহপাঠীরা, তাদেরই সহপাঠীরা তাকে রাতের বেলা ডিনার খেয়ে তাকে যে নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তার প্রতিবাদ করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। কত নির্মম নিষ্ঠুর হতে পারে যে সে একজন সে ব্যক্তি, সে তার পরিবারের তার বোধহয় আত্মীয় স্বজন বা তার প্রিয়জন বলতে পৃথিবীতে অনেকেই ছিল না, সেটা দেখেছি। তো সেই ব্যক্তিকে ঘটনার আমরা পত্রিকায় দেখে সেই ঘটনার তাৎক্ষণিকভাবে সেখানে আমরা আমাদের মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও তাৎক্ষণিকভাবে তারা একটা পদক্ষেপ নিয়েছেন এবং তাদের যারা এই শিক্ষার্থী, যে 6 জন অভিযুক্ত শিক্ষার্থী যারা এই ঘটনার এই নির্মম হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িকভাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। এবং তার মধ্যে আমরা দেখেছি যে একজন 5 জনই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিল। একজন ছিল সেখানে সেই হলের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,
তার আজিজুল হক বোধ তার নাম, সেটাও আমরা দেখেছি। তো সেই ঘটনার পাশাপাশি আরেকটি ঘটনা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে এখানে যে তোফাজ্জলকে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী, তার নাম শামীম মোল্লা, তাকেও দেখেছি আমরা সেখানে কিছু দুষ্কৃতিকারী এবং কিছু ছাত্র নামধারী ব্যক্তিরা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। দুটি ঘটনাই পাশাপাশি ঘটেছে। এই ঘটনাটি আমাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এর পিছনে কোনো অন্তর্নিহিত কারণ, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা নতুন করে, আবার কোনো রকম চক্রান্ত ষড়যন্ত্র আছে কিনা, এগুলো নিয়েও আমাদের মধ্যে অনেক কথা হয়েছে। যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে বিষয়টা, তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং থেকে তারা সকল ধরনের রাজনীতি, ছাত্র শিক্ষক কর্মচারী সবার রাজনীতি নিষিদ্ধ করার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটা অব্যাহত থাকবে। তো এই যে ছাত্র রাজনীতি এবং শিক্ষক এবং আমাদের কর্মচারীদের রাজনীতি যে বন্ধ করার সিদ্ধান্ত হলো, তো সেটা আমি মনে করি যে এটা বন্ধ করাটার কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে সেটা আমাদের বিচার্য বিষয়। কারণ এটা আমি মনে করি যে এটা হয় যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে, তার আইডেন্টিফাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেখানে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে, এবং সেই ঘটনা কেন সংঘটিত হলো সেটা বিচার অবশ্যই হবে। আশা করব যে এটা যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে মনে করছেন যে এটা দেশে দীর্ঘদিন যাবত সেই 2007-8 থেকে আলোচনা হচ্ছে যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা চলছে, তার একটা অংশ? হ্যাঁ, সেই বিরাজনীতি করার চেষ্টা তো আমরা দেখেছিলাম। সিদ্ধান্ত তার অংশ কিনা 111-এর সরকারের তো আমরা দেখেছিলাম বিরাজনীতিকরণ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে শুরু হয়েছিল, -2 ফর্মুলা সেটা হয়েছিল। সেটার ধারাবাহিকতা হতে পারে, সেটা আমাদের আরো একটু সময় অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে এই ধরনের ঘটনার পিছনে আবার আমরা জানি যে এই ঘটনার যে ছাত্র বৈষম্য আন্দোলনে তারা 9 দফা দাবির মধ্যে একটা দাবি ছিল, সেই একটা দাবির মধ্যে সেটা কিন্তু উল্লেখ ছিল স্পষ্টভাবেই যে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো সেখানে নিষিদ্ধ করতে হবে, সেই সূত্র ধরে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছে কিনা সেটাও আমাদের বিবেচনা আনতে হবে। তার এই ঘটনার সাথে আরেকটি ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয়, এই যে 2018 সম্ভবত বুয়েটের যে মেধাবী শিক্ষার্থী আমাদের আরবারকে, যে তারই ছাত্রলীগের ছেলেরা যে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিল, না পুরো বাংলাদেশ পৃথিবীতে না তোলপাড় হয়েছিল যে এটাকে একটা স্ট্যাটাস দেওয়ার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করার কারণে তাকে অজুহাতে তাকে হত্যা করা হয়েছিল। সেটার বিষয়ে আমরা দেখেছিলাম যে এটা নিয়ে আমাদের অনেক সচেতন মানুষ এবং এটা প্রতিবাদ জানিয়েছিল। শিক্ষাঙ্গনে সেখানে বুয়েটেও কিন্তু ছাত্র রাজনীতি বন্ধের জন্য শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করেছিল। এই ধরনের সহিংস ঘটনা তারা দেখতে চায় না। তো এই ঘটনার প্রেক্ষিতে আরও কিছু ঘটনার বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, যে পার্বত্য চট্টগ্রামের কিছু ঘটনা আমরা এগুলোতে আমাদের একটু সংশয় সন্দেহ হচ্ছে যে তার পিছনে কি কারণ থাকতে পারে। এবং মিস্টার নুরুল হক নূর, খায়রুল ভাইকে যে বিষয়ে জিজ্ঞেস করছেন, প্রথমে এই শিক্ষা প্রতিষ্ঠানে 3টি ঘটনা সাম্প্রতিক সময়ে যে ঘটলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করার একটি ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনা কিংবা ছাত্রদেরকে মেরে ফেলার ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন হয়েছে এটা না। গত আপনার এই 53 বছরে বিশ্ববিদ্যালয়ে প্রায় 72 জন ছাত্রকে বিভিন্ন ছাত্র রাজনীতি কিংবা অভ্যন্তরীণ কোন্দলে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। ভাতটাত খাইয়ে তারপরে পিটিয়ে মারা, আমি ওইখানে আসতেছি, গান শুনতে শুনতে পিটিয়ে মারা, অনেক রকম। আমি কিছু বলবো, আমি একটু ব্যাকগ্রাউন্ড 2-3টা কথা বলতে চাই। যে দেশ স্বাধীনের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডার খুব আলোচিত ঘটনা ছিল। তারপরে 90 এরশাদ বিরোধী আন্দোলনে ডক্টর মিলনের হত্যাকাণ্ড কিংবা জিহাদের হত্যাকাণ্ড, ইভেন সর্বশেষ এরশাদের পরে বুয়েটে সনির হত্যাকাণ্ড, তারপরে লাস্ট আবরারের হত্যাকাণ্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুবাইর নামক একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে আপনার কুপিয়ে হত্যা, কিংবা ঢাকা মেডিকেলের ছাদ থেকে রাজীব নামক একজন শিক্ষার্থীকে ফেলে দেওয়া, এই ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটছে। এখনকার এই বিষয়টা আলোচনা আসছে, তার 2-3টি কারণ আছে বলে মনে করি। প্রথমত, যেই তরুণ প্রজন্ম বাংলাদেশে
একটা নতুন ভোর এনে দিল বলা চলে, একটা নতুন ভোরের সূচনা করলো, সেই তরুণদের হাতে কেন আবার কলঙ্কের ছাপ লাগতে যাচ্ছে, এইটা নিয়ে অনেকের একটা কনসার্ন এবং উদ্বেগ যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেটা প্রত্যাশাই করা যায়নি যে একটা মানুষকে মারবে, তারপরে ভাত খাওয়াবে, আবার পিটিয়ে মারবে। তো আমি যতদূর জেনেছিলাম যে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ওইভাবে তাকে আঘাত করা হয়নি। হয়তো ধরেন অনেক মানুষ আছে যে দেখেন খুব মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েও বেঁচে ফিরে, আবার অনেক মানুষ আছে সামান্য চেয়ার থেকে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা যায়। তো সেখানে ছাত্ররা তাকে ভাত খাইয়েছিল, দ্যাট মিনস এটা তো তাদের কিন্তু একটা ভালো দিক বলা চলে যে একটা ক্ষুধার্ত মানুষকে তো খাবার দিয়েছিল, কিন্তু তারপরেও আবার তাকে মেরেছে কিনা সেটি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। কিন্তু যেই ঘটনাটি ঘটেছে যে তাকে কেন এইভাবে মারা হলো এবং এই যে ছাত্রদের মধ্যে মেন্টালিটিটা, এইটা তো রাতারাতি আসলে যে পুরানো দীর্ঘদিনের এটা মানে দীর্ঘদিন একটা সমাজে যদি রীতিনীতি গড়ে ওঠে, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা তো একটা সংস্কৃতির পার্ট। তো এই যে সংস্কৃতি গত 15 বছর ধরে ছাত্রলীগ কিংবা সরকারি দল প্রতিষ্ঠা করে গেছে, সেটা রাতারাতি পরিবর্তন হবে না। এবং এই ঘটনায় যে যাদের সংশ্লিষ্টতা তাদের 6 জনের 5 জনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ছাত্রলীগের সাথে জড়িত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পলিটিক্যালি ইনভলভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আইডেন্টিফাই করা যায়নি। এখন এই ঘটনার রেফারেন্স ধরে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায় ক্যাম্পাসে, এইটা আবার একটা অশনি সংকেত। কারণ এই ছাত্র রাজনীতির মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে তার পূর্বে ভাষা আন্দোলন বা রাষ্ট্রভাষা, বাংলাকে রাষ্ট্রভাষা করা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ইভেন 24-এর আন্দোলন কিন্তু রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের আন্দোলন ছিল। নিশ্চয়ই খুব আলোচিত ঘটনা, এখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করছেন যে এখন শিবিরের ছাত্ররা এতদিন যারা প্রকাশ্যে তাদের পরিচয় এক্সপোজ করে নেই, এখন তারা পরিচয় এক্সপোজ করছে এবং দেখা যাচ্ছে যে কেউ বৈষম্য বিরোধী আন্দোলনেরও নেতৃত্ব পর্যায়ে ছিলেন। এবার আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ এবং অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র দল অনেকেরই কিন্তু এই আন্দোলনে সরাসরি ইনভলভমেন্ট ছিল এবং তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায় এরকম একটা গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের হয়েছে। সেখানে শিক্ষার্থীদের রাজনীতি করার মুক্ত চিন্তার অধিকারটা যদি না থাকে, তাহলে তো এই শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ রাজনীতি সমাজ এই ভাবনা থেকে দূরে থাকবে, যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হচ্ছে, মেধাবীরা রাজনীতিতে আসছে না। এই যে বিরাজনীতিকরণ প্রক্রিয়া, সেটিকে উৎসাহিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা সেটি খোকন ভাই যেমন বলেছিল আর একটু পরে আমরা বলতে পারবো, কিন্তু সেটি নিয়ে সন্দেহের দানা বাঁধছে কিছু কর্মকাণ্ডে। সেই জায়গা থেকে আমি মনে করি না যে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ করা যায়, বরঞ্চ ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আপনার যেটা খোকন ভাই বলেছে বা ছাত্রদের 9 দফায় থাকুক বা এখনো যদি ডিমান্ড থাকে যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, কিন্তু নির্বাচন কমিশনেরই আপনার বিধানই আছে যে ছাত্র এবং শ্রমিক সংগঠন সরাসরি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারবে না। এমনকি এই লাস্টের পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রীও তার ফার্স্ট গভর্নমেন্টের ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হওয়ার কারণে নির্বাচন কমিশন তাকে চিঠি দিয়ে জানিয়েছিল যে আপনি এটা পারেন না। তো নির্বাচন কমিশন যদি এটা তদারকি করে যে রাজনৈতিক দলের সাথে শ্রমিক এবং ছাত্রদের সংশ্লিষ্টতা কীরকম, তাহলে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে। এবং বিশেষ করে আপনার সামরিক স্বৈর শাসন, সেটা পাকিস্তান আমলে, বাংলাদেশের এরশাদের আমলেও কিন্তু আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, যার ফলে আজকে খোকন ভাইকে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন বর্তমান রাজনীতির পাশাপাশি তার একটা ব্যাকগ্রাউন্ড, ডাকসুর জিএস ছিলেন, আমি ভিপি ছিলাম, কিংবা এখনও যারা বিভিন্ন ইস্যুতে ভোকাল, তাদের বড় একটা অংশই দেখা যায় জাতীয় রাজনীতিতে আছে, ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে এসেছে। কিংবা ধরেন আপনার এই যে আমাদের সংবিধান সংশোধন কমিটির বর্তমান দায়িত্ব পেয়েছেন আলী রিয়াজ স্যার, উনি একজন একাডেমিশিয়ান, কিন্তু উনিও তো এই ডাকসুর একজন নেতা ছিলেন। সুতরাং এই ডাকসু থেকে যেমন রাজনীতিবিদ এসেছে, একাডেমিশিয়ান এসেছে, সাংস্কৃতিক কর্মী এসেছে, লেখক এসেছে, তো এই ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে তাহলে ছাত্র রাজনীতিতে এমনিতে একটা বড় পরিবর্তন। আরেকটা প্রশ্ন নূর, এখানে যেহেতু আছেন আপনি, আলোচনা একটু জাস্ট বোঝার জন্য যে এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের নিয়ে নানা রকমের কথা, কে কি ছিলেন, কার ব্যাকগ্রাউন্ড কি, কে লুকিয়েছিলেন, কে বর্ণচোরা, কে এখন শিবির, তখন শিবির পরিচয় দেননি, আবার এক সময় শোনা গেছে ছাত্রলীগের শিবির ঢুকে পড়েছে, এখন হয়তো শোনা যাবে শিবিরের মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়েছে, এরকম আলোচনা আছে করিডোরে। আপনি কি মনে করেন, কি দেখেন? যেহেতু এই প্রসেসের মধ্যেই আছেন, এখনো খুব বেশি সময় পার হয়নি, সো আপনার চোখে কি? না, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার খুব ওতপ্রোতভাবে নেতৃবৃন্দের সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং আপনার নিশ্চয়ই ডিবি তো প্রেস ব্রিফিং করে বলেছে যে 8 দফা তাদেরকে আমি ডিরেক্ট মোবাইলে লিখে দিয়েছি, তাদের সাথে ওভার ফোনে 8 দফাকে
এক দফায় নিয়ে যাওয়ার জন্য আলাপ হয়েছে যে শুক্রবারের পরে আমরা রবিবার দিন থেকে অফিস খুলবে, অর্থাৎ 18 তারিখ আমাদের এই আলাপটা হচ্ছিল। আমি 18 তারিখ অ্যারেস্ট হয়েছিলাম, তাহলে 19 তারিখ অফ ডে, 20 তারিখ থেকে অন ডে, সেদিন থেকে আমাদের এক দফা হবে যে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। তো এই আলাপ আলোচনাগুলো শুরু থেকেও তাদের সাথে আমি যুক্ত ছিলাম। সেখানে প্রথমত ছাত্রদের দাবিটা কিন্তু একেবারেই অরাজনৈতিক ছিল, এবং টু বি অনেস্ট ছাত্ররা কিংবা যারা আন্দোলনে নেমেছিল তারা কিন্তু কোনো গণ দাবি নিয়ে আসলে আন্দোলনটাতে আসে নাই। তারা শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার, যেটা 2018 সালে পরিপত্র হয়েছিল, প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা থাকবে না। সেটা যখন কোর্টের মাধ্যমে ফিরে আসলো, তারা কিন্তু ওইটার প্রতিবাদে রাজপথে নামলো। কিন্তু সেখানে চিফ জাস্টিস থেকে শুরু করে প্রধানমন্ত্রী, সরকার উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রীরা যখন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছিলেন, সেটাই কিন্তু ছাত্রদেরকে উস্কে দিয়েছিল বলা চলে। এবং সবচেয়ে সর্বশেষ 14 জুলাই চীন থেকে ফিরে সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এভারেস্ট রাজাকার বলে অ্যাড্রেস করলেন, ওই দিন রাতেই কিন্তু শিক্ষার্থীরা সমস্ত আমরা দেখলাম হলে হলে প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এবং ওই দিন তখন আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই, জামাতের এক নেতা সহ আমরা আলোচনা করি যে শিক্ষার্থীদের এই যে রিয়াকশন, এই রিয়াকশনের পরিধি আরও বাড়বে, তাহলে এইটাকেই জাতির মুক্তির আন্দোলনের দিকে ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করে নিতে হবে। তখন কিন্তু বিএনপি অফিসিয়ালি, আমি মনে করি যে চেয়ারম্যান সহ সালাউদ্দিন বেশ আমরা অনেক আলোচনা করেছি জামাতের লোকের সাথে, হেফাজতের লোকের সাথে, অন্যান্য সেটা ঠিক আছে। আমি বলছি পরিচয় লুকিয়ে শিক্ষার্থীদের এখন, হ্যাঁ শিক্ষার্থীদের যে আলোচনাটা এখন আছে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে, শিক্ষার্থীদের বিষয়টা ছিল যে দেখেন, যেহেতু ছাত্রলীগের একটা একক আধিপত্য ক্যাম্পাসগুলোতে ছিল, জোর জবরদস্তি করে হলো ভিন্ন মতের শিক্ষার্থীদের দাঁড়ানোটাই মুশকিল ছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা আলোচনা এবং সমঝোতা ছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে না, সাধারণ ব্যানারে আমরা আন্দোলনটা করব। ছাত্রলীগের মধ্যেও যে অংশটা এই আন্দোলনের সাথে আসতে চায়, অর্থাৎ তাদের সবাই তো রাজনীতি করতে চায় না, চাকরিতেও অনেকে ঢুকতে চায়, যেমন সার্জিস কিংবা হাসনাদের অনেকে বলে থাকে তারা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তো তারাও এখানে এসেছেন। আবার একই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারাও ছিলেন, ইভেন এখন যাদের পরিচয় এক্সপোজ হচ্ছে শিবিরের অনেকেও ছিলেন, অন্যান্য ছাত্র সংগঠনেও ছিলেন। সবার কিন্তু সমন্বয়, কারণ এই দাবি আদায় সব ছাত্র সংগঠনের স্টেক হোল্ডারটা দরকার ছিল আন্দোলনটাকে বেগবান করার জন্য। সেই জন্য রাজনৈতিক পরিচয়কে পিছনে রেখেই কিন্তু আমাদের যে নাহিদ এবং আসিফ প্রথমে ফ্রন্ট ফেস ছিল। আসিফ এবং নাহিদও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয়ের আসিফ সভাপতি ছিল, কিন্তু তারা ওই বৈষম্য বিরোধী আন্দোলন যখন করে তখন তারা সাবেক, কাজী তখন তারা একটা সাধারণ শিক্ষার্থীদের অভয়াবে আন্দোলনটা করতেছিল, লাইব্রেরিতে পড়াশোনা করতেছিল, শিক্ষার্থীরা সমর্থন দিচ্ছিল। এবং তাদের এটা যখন ছাত্রলীগ হামলা করছিল তখন কিন্তু তারা পরিষ্কারভাবেই বুঝে গেছে যে হামলাকে প্রতিরোধ করতে হলে শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদের মতো যাদের সুসংগঠিত কর্মী বাহিনী আছে তাদের মধ্যে, যেমন আমি একটু আপনার কাছে আসছি, এখন অনেক ওই ধর্মীয় গুরুর মতো আদর্শিক গুরু, মাস্টার মাইন্ড, এইসব নানান কিছু আলোচনার মধ্যে আছে। আপনি কি এগুলো কতটা প্রকৃত অর্থে আমি এইটুকু আমি যতদূর জেনেছি বুঝেছি, এই আন্দোলনের কেউ ওইভাবে প্ল্যান ওইতে কোনো কেউ মাস্টারমাইন্ড ছিল না। কেউ মনে করছেন যে সিনিয়রদের মধ্যেও কেউ কেউ আছেন যারা সবকিছু নিয়ন্ত্রণ করবেন। না, পরামর্শ দিয়েছে, যেটা আমি বলছি এমনকি তারেক রহমান সাহেবকেও আমরা তাদের সাথে কথা বলার জন্য কনফারেন্সের জন্য বলেছি। তো এটা বলছি যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সবাই আলোচনা করেছে এবং আন্দোলনটা, আমি যেটা বলেছি আপনার একেবারে যদি আপনি ধরেন আপনার 18ই জুলাই পর্যন্ত কিন্তু তর্ক হচ্ছে যে আন্দোলনটা কি এক দফার আন্দোলনে যাবে কি যাবে না। এমনকি ছাত্রদেরকে যখন ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে নেওয়া হলো, তারা কিন্তু চাপের মুখে হোক কিংবা যেভাবে হোক তারা কিন্তু আন্দোলন স্থগিতের একটা ঘোষণা দিয়েছিল। বাহিরে যারা আছে তারা কিন্তু আবার সেটা কাউন্টার দিয়ে প্রোগ্রাম দিয়েছে, মিডিয়া আবার সেটা কিন্তু প্রচার করেনি। সুতরাং এইখানে বিভিন্ন লোকের স্টেক হোল্ডার এবং ভূমিকার কারণে কিন্তু এটা শেষ পর্যন্ত একটা মিস্টার খায়রুল কবির খোকন, একটা আলোচনা যে এখন এক পক্ষ দাবি করছে যে তাদের কারণেই তারাই মুভমেন্টটা করেছে এবং তারাই সবকিছু এখন নিয়ন্ত্রণ করছে 8ই আগস্টের পরে নতুন সরকার গঠিত হবার পরে। অন্যদিকে আরেকটা অংশের বক্তব্য হচ্ছে যে এটা তো 15 বছরের একটা আন্দোলন সংগ্রামের, ধাপে ধাপে অনেক ত্যাগ আত্মত্যাগের, এগুলোর একটা কালমিনেটেড রূপ। আপনি কি মনে করেন, মানে এই যে এখন ক্রেডিট নেওয়া, ক্রেডিট দেওয়ার একটা প্রতিযোগিতা এবং এর মধ্য দিয়ে আবার মূল যে লক্ষ্য সেটা হারিয়ে যায়? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে যে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা চলছে বিভিন্ন মহলে। তো এটা আমাদের তো বুঝতে আর বাকি নেই যে আমাদের দীর্ঘ প্রায় 16 বছর যে বর্তমান
পতিত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে করতে গিয়ে মানে এই তো একদিনে তো হয় না, 1.5 মাসের আন্দোলনে তো আর এই সরকারের পতন হয়নি। দীর্ঘদিন যে এই সরকারের অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা এবং আমাদের যে নেতাকর্মীরা যে অনেক নির্যাতনের শিকার হয়েছে, এটা তো অদৃশ্যমান। এটা তো সমস্ত জাতীয় গণমাধ্যমগুলো থেকে এসছে সব কিছু। আমরা দেখেছেন যে আমাদের সর্বশেষ যে আমরা জানি যে এই 16 বছরে আমাদের প্রায় 60 লক্ষ আমাদের বিএনপি সদস্যদের নামে হয়েছে, আসামি হয়েছে, মামলা দেওয়া হয়েছে এবং প্রায় 1.5 লক্ষ মানে প্রায় 1.5 লক্ষ আমাদের মামলা দেওয়া হয়েছে এবং আসামি হলো 16 লক্ষ। এবং আমাদের জানেন যে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ প্রায় 700 মতো নেতাকর্মী আমাদের গুম হয়েছে। আপনারা জানেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 3000-এর বেশি হয়েছে। তো এইগুলো তো ধারাবাহিকভাবে আসছে। এই যে লুটপাট, দুর্নীতি, তারপরে দলীয়করণ তারা যেভাবে করেছে, এগুলো তো প্রতিবাদ তো ধারাবাহিকভাবে বিরোধী দল বিএনপি এবং বিএনপির সাথে অন্য আদার্স যে বিরোধী দলগুলো, বাম দল থেকে শুরু করে আমাদের নুরুল দল থেকে শুরু করে সব দলই তো আন্দোলনের রাজপথে নির্যাতন। আমরাও একাধিকবার আমরা নির্যাতনের শিকার হয়েছি, জেলে গিয়েছি, মার খেয়েছি। তো আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের ছাত্রদল, যুবদল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাই নির্যাতিত হয়েছে। এবং দেখেছেন যে কি মানে আমাদের মাসের পর মাস আমাদের জেলে থাকতে হয়েছে। তো এটা তো আপনারা দেখেছেন যে এই আন্দোলনটার সর্বশেষ যে আন্দোলনের যে এই মানুষের মানে যে পুঞ্জীভূত যে ক্ষোভ, যে এতদিনের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং লুটপাট, এই যে সীমাহীন যে মানে দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেওয়া হয়েছিল, বিশেষ করে জুডিশিয়াল থেকে শুরু করে তার নির্বাচন কমিশন থেকে শুরু করে তারপরে আপনার সিভিল সার্ভিস থেকে পুলিশ থেকে শুরু করে রাষ্ট্রের এমন কোনো মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠান তারা ধ্বংস করেনি। এবং সব দেশের পুরো রাষ্ট্রযন্ত্রকেই তারা মানে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। তো সেখান থেকে কিন্তু জনগণ তার মুক্তি চাইছিল। সেই মুক্তির জন্যেই কিন্তু ছাত্র জনতার যে তাদের যে দাবিটা ছিল, যেই দাবিটা নিয়ে তারা আন্দোলন করেছে, যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা কোটা সংস্কারের আন্দোলনটা, তারা কিন্তু সরকারের পতন, সেটা নূরেও বলেছেন যে সরকারের পতন কিন্তু তারা প্রথম চায়নি। তারা চেয়েছিল যে তাদের কোটা সংস্কারের দাবিটা, যেটা কোর্ট বাতিল করেছে, এটা আবার পুনর্বহালের জন্য তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের কিন্তু তারা দফা দিয়েছিল, 1 দফা থেকে মানে 9 দফা থেকে তারা 1 দফাতে গিয়েছিল। প্রথম 8 দফা, পরে 9 দফা, পরে 1 দফাতে গিয়েছিল। 1 দফার আন্দোলনটা কিন্তু আমাদের ছিল, এটা ছিল বিএনপি। আমরা কিন্তু 1 দফার দাবিতে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেব, তিনি বারবার কিন্তু বলেছেন যে আমাদের জানেন যে আমাদের যে 31 দফার মধ্যে কিন্তু স্পষ্টই আমাদের সেই দাবিগুলো আমাদের উল্লেখ ছিল। সেটা কিন্তু সেই উল্লেখ কিন্তু 1 দফার দাবিতে আন্দোলন করার জন্য আমাদের নেতাকর্মীরা মানে নৈতিক সমর্থন শুধু ছিল না, এই যে কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে আমাদের বিএনপি সহ আমাদের যে জোটের যেসব আমাদের সাথে ছিল সবাই, বাম দল থেকে সবাই এই আন্দোলনকে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এবং সমর্থন করেছে। এবং আমাদের নেতাকর্মীদের, ছাত্রদল, যুবদল, আমাদের বিএনপি সমস্ত অঙ্গ সংগঠনকে মানে সর্বাত্মকভাবে রাজপথে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং এটা শুধু নৈতিক সমর্থন না, সক্রিয়ভাবে সমর্থন দেওয়া হয়েছে। এবং ফিজিক্যালি মাঠের থেকে লড়াই, এই আমাদের প্রায় আপনারা জানেন যে সর্বশেষ যে আমাদের কাছে যে তালিকা আমরা পেয়েছি, সেটা হলো যে এই 1.5 মাসের মানে বিশেষ করে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে মানে 5 তারিখ পর্যন্ত, সেই আন্দোলনে আমাদের বিএনপি পরিবারের 422 জনকে জীবন দিতে হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এটা রিপোর্ট এসেছে, পত্রিকা আমরা দেখেছেন। এবং এই আন্দোলনের মধ্যে আমরা সর্বশেষ যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উপস্বাস্থ্য কমিটির যে সর্বশেষ রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু বেরিয়ে আসছে যে প্রথমে 875 ছিল, তারপরে এখন এসছে যে 1423 মানে 1423 জন মানে 1423 জন শহীদ হয়েছে। এবং 300 মানে ছাত্র মানে জনতা এখনও মানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং পঙ্গু হয়েছে 600-র উপরে রয়েছে, পঙ্গু হয়েছে। এবং 22,000-এর বেশি, 22,224 জন বোধহয় তারা এখন হয়েছে মানে আহত হয়েছে এই আন্দোলনের মধ্যে। তো এই যে আমাদের এত নেতাকর্মী তারা জীবন দিয়েছে মানে এই অল্প সময়ের মধ্যে একটি
মানে একটা কি বলা যায় ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, যেটা কিন্তু পৃথিবীর ইতিহাস 800 বছর পরেই বলা যায়। আমি অনেক সময় বলি এটা যে ওই বাস্তিল দুর্গের পতন হয়েছিল, যে ওই সেটা আমরা কারণ লুই যেটা হয়েছিল আপনারা জানেন ফরাসি বিপ্লবে, তো সেটা মানে 800 বছর আগে হয়েছিল। তো সেই 800 বছর পরে এই ধরনের একটি মানে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান এবং যে জেনোসাইড বলা যায়, যেভাবে গণহত্যা করা হয়েছে, যেভাবে আপনি দেখেছেন যে আশুলিয়াতে মানে কদিন আগে আমরা সেটা ভিডিও দেখেছেন, এই মানুষ স্তম্ভিত হয়ে গেছি, আমরা বিস্মিত হয়েছি যে এইভাবে পুলিশ কিভাবে মেরে সে ভ্যানের মধ্যে তাকে লাশের স্তূপ ফেলে রেখেছে। আপনারা দেখেছেন ঝুলন্ত বাঁচার জন্য চিৎকার করছে, সেখানে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। এবং দেখেছেন যে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ, এতটা নিষ্ঠুরতা, এত বর্বরতা, মানে আরও অনেক খবর বেরোচ্ছে, এখনও তালিকা বেরোচ্ছে, এখনও যারা নিহত হচ্ছে, এখনও যারা চিকিৎসাধীন আছে। তো এই ধরনের একটি আন্দোলন মানে হয়েছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং আজকে আমরা বলা যায় দ্বিতীয়বারের মতো অনেকেই বলেন যে দেশ স্বাধীন হয়েছে। আজকে যে মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, এখন তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক মানে রক্তচক্ষু উপেক্ষা করে আমাদেরকে আপনি অনেক অতিথি বাছাই করতে হতো আপনাকে, এটা আমরা কিন্তু খেয়াল করেছি যে সেটা আপনি যে দুঃসাহস দেখিয়েছেন, এই যে এটা অনেকেই মানে এটা করতে পারেনি। আপনার যে ভূমিকা, এই তৃতীয় মাত্রা যে পরিমাণ আমাদের শুধু বাংলাদেশ পুরো পৃথিবীতে যে জনপ্রিয়তা অর্জন করেছে, আপনার যে সাহসী ভূমিকা, আপনি যে ভূমিকা রেখেছেন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে, এটা কিন্তু মানে আমি আপনাদের এই বিষয়টা যে আপনাদেরকে এখানে আপনাদের এই ভূমিকার জন্য যদি আপনাদেরকে এখানে দায়িত্ব না, আমরা অকৃতজ্ঞ থাকবো। এই জন্য আমি বলছি যে এটা কিন্তু একদিনে হয়নি, এইটা কিন্তু লক্ষ কোটি মানুষ দেখছে। ওই যে তৃতীয় মাত্রা, এটা দেখে মানুষকে উদ্বুদ্ধ হচ্ছে, মানুষ যে যাদের মধ্যে এই যে অন্যায় অত্যাচার হচ্ছে, যে কথাগুলি আপনি যে সাহসী ব্যক্তিরা এখানে এসছেন, যাদেরকে নিয়ে আসছেন, আমি নাম বলবো না, অনেকেই নিয়ে আসছেন যেগুলো অন্য সব চ্যানেলে নিতে পারেনি, আপনি নিয়ে আসছেন এবং কথা বলেছেন। তো তারা সেই কথার প্রেক্ষিতে কিন্তু এই হাসিনা সরকারের স্বৈরাচারের পতন হয়েছে এবং পতনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন একটি স্বপ্ন, মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, যে এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার কাছে মানুষের যে প্রত্যাশা হলো যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, একটি যৌক্তিক সময়ের মধ্যে তারা মানুষের এই ভোটাধিকারের জন্য যে লড়াই করেছে 17 বছর, সেই ভোটাধিকারটা প্রতিষ্ঠা করবেন। সে প্রতিষ্ঠা করার মধ্যে একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটা ইলেকশন হবে। সেই ইলেকশনের মাধ্যমে আমরা ক্ষমতা পালাবো, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিবে, হ্যাঁ, এবং একটি সার্বভৌম একটি পার্লামেন্ট হবে। তারা সেই একটি যৌক্তিক সময়, এখন আমি মনে করব যৌক্তিক সময়টা কেউ মনে করতে পারে 10 বছর যৌক্তিক, কেউ মনে করতে পারে 10 মাস যৌক্তিক। একটা আমি সংস্কার কতদিন সময় লাগতে পারে, একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন একটি খুব বেশি সময় লাগার কথা নয়, বুঝছেন? তাই আমি মনে করি যে এই যৌক্তিক সময়টা জনগণের মধ্যে মানব দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, যে ভোটটা দিতে পারে, সরকারে যারা আছেন তারাও বলছেন না, আপনারা বলছেন না কেন? আপনারা কি কারো ভয় বলছেন না যে ম্যাক্সিমাম আমরা 1 বছর দিব বা 2 বছরের মধ্যে আপনারা এটা শেষ করেন বা 6 মাসে শেষ করেন? সেটা আপনারা স্পেসিফিক, যেমন ধরেন 8ই আগস্টের পর আপনারা 3 মাস বলেছিলেন, তারপরে আস্তে আস্তে সরে এসে যৌক্তিক বলছেন। আমরা বলছি যে দীর্ঘদিনের জঞ্জাল, এই যে 17 বছরের জঞ্জাল তো ওভারনাইট মানে প্রবলেম সলভ করা সম্ভব না। এটাকে নিষ্পত্তি করতে ইট উইল টেক টাইম, একটু সময় তো লাগবে। সেই কতটুকু সময় লাগতে পারে? আমার কথা হল বেসিক সমস্ত সংস্কার তো ওনারা করবেন না। জাতীয় সংসদে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সেই সার্বভৌম সংসদে গিয়ে সে আমাদের যে দীর্ঘদিনের যে আমাদের যে মানে সংবিধান সংশোধন করা বা যেই বিষয়গুলি তারা একদলীয় শাসন ব্যবস্থা যে অনিয়মগুলো ছিল সেগুলি সংশোধন করা, মানুষের যে মৌলিক বিষয়গুলি সেগুলো সেখানে আলোচনা করে সব করবে, কিন্তু বেসিক যে মোটা দাগের যে সংস্কারগুলি সেগুলো ওনারা করবেন নির্বাচন করার জন্যে। সেটার জন্য আমাদেরকে যৌক্তিক সময় বলতে বোঝাচ্ছি 6 মাস হতে পারে, 6 মাসের জায়গায় আরও কিছুদিন বেশি হতে পারে। আমি খুব একটা বেশি সময় নেওয়াটা মনে করি যৌক্তিক হবে না এই জন্যে, কারণ জনগণ দীর্ঘদিন ধরে মুখিয়ে আছে, তারা প্রতীক্ষা আছে একটা ভোট দেওয়ার জন্য, তারা ভোট দিতে পারেনি। 17 বছর তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই ভোটাধিকার আদায়ের জন্য আমাদের দলের
অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ভোটাধিকার আদায় না মানে হবে জনগণ যেমন মুখে আছে ভোট দেওয়ার জন্য আন্দোলন চলবে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনটা আমরা দাবিটা আমাদের প্রতিপক্ষ আমাদের দৃশ্যমান আমাদের কোনো প্রতিপক্ষ আমরা অদৃশ্য শক্তি আছে তারা ঘাপটি মেরে অসাদের দোসররা যারা কালো টাকার মালিক লুটপাট করেছে তারা বিভিন্ন প্রতিপক্ষ না থাকলে তো বিপদ। হ্যাঁ প্রতিপক্ষ দৃশ্যমান আমরা যদি প্রতিপক্ষ না থাকে বলতে বলছি যে ওই অদৃশ্য এবং যে কারণে আপনি বলছিলেন জনগণ ভোট দিতে চায় একই সঙ্গে জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষাও আছে যে যাদেরকে জনগণ ভোট দিয়ে পাঠাবে তারা যেন আবার কোনো স্বৈর শাসক বা ফ্যাসিস্ট না হয়। এটা আমাদেরও প্রত্যাশা, এটা আমাদেরও আকাঙ্ক্ষা প্রত্যাশা যে আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার একটা দানবীয় সরকার গণতন্ত্রের চেকস এন্ড ব্যালেন্স না থাকলে অপোজিশন না থাকলে সেটা ডিফিকাল্ট। এটা মানুষের দীর্ঘদিনের রক্ত দিয়েছে, বারবার আন্দোলন হবে। এই আমাদের এই 54 বছরে কতবার আমাদের স্বৈরশাসনে জীবন দিয়েছে, এখন সারা বছর কি আমরা আমাদের দেশে মানুষ জীবন দিবে? আমাদের একটা স্টেবিলিটি একটি গণতান্ত্রিক চমৎকার একটি শান্তিপ্রিয় মানে শান্তিপূর্ণ একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের ক্ষেত্রে এই সরকারের ভূমিকা থাকবে। পরবর্তী যে সরকার আসবে সেই সরকারও শেখ হাসিনা সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে তারা কাজ করবে। আগামী দিনে এমন ধরনের কোনো কর্মকাণ্ড করবে না কেউ যে সরকার আসবে যার কারণে এই ধরনের পরিণতি হতে পারে। আমি মনে করি যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সেটাই আমরা দেখি। নূর, আপনার কাছে আমি জাস্ট একটা প্রশ্ন, যে আপনি দেখেন যে এই ধরনের অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা থাকে এবং জাতি এবার যেভাবে ঐক্যবদ্ধ ছিল, কারণ আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি 5 তারিখের পর থেকে ভিজিবল না, কেউ আওয়ামী লীগ পরিচয় দিয়ে সামনে আসেন না। এখন ভালো মন্দ সেই বিতর্ক আলাদা কথা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যাচ্ছে না। আমরা পার্বত্য পাহাড় অশান্ত, আমরা মাইনরিটি কমিউনিটি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, তারা খুব একটা কমফোর্ট ফিল করছেন না। এই প্রচারণা দেশের ভেতর থেকে বাইরে থেকে আছে। আমরা দেখছি যে শ্রমিকদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে এবং সমাজের বিভিন্ন গোষ্ঠী তাদের প্রচুর চাওয়া পাওয়া নিয়ে রাজপথে বা নানা প্রান্তে মাঠে আসবার চেষ্টা করছে। কেন এই পরিস্থিতি এবং এটা মোকাবেলা করবার ক্ষেত্রে খায়রুল ভাইকে বলছিলেন ওই ক্ষেত্রে জাস্ট একটু টেনে আপনার প্রশ্নে আসতেছি যে ওভারঅল আপনার নিশ্চয়ই মনে আছে আমি আপনার এই আন্দোলনের মধ্যে একটা টক শোতে এসেছিলেন, আপনিও বলেছিলেন কি অবস্থা, ছাত্ররা কি তাদের দাবির মধ্যে থাকবে নাকি অন্য কিছুতে যাবে, যাই হোক ওদের সাথে যোগাযোগ রাখেন, ওদেরকে পরামর্শ দিন। তো আমি জাস্ট এটা বলতে চাচ্ছিলাম এটা যে এই আন্দোলনে আপনি যেটা বলেছেন যেমনিভাবে শুধু 5 তারিখ না, আমি মনে করি 5 তারিখের আগেই একটা বৃহত্তর ঐক্য তৈরি হয়েছিল এবং এমনকি বাংলাদেশের ইতিহাসে তো এই ধরনের ঘটনা কম ঘটেছে যে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ওপেনলি আপনার সামরিক বাহিনীকে জনগণের বিরুদ্ধে না যাওয়ার জন্য, অর্থাৎ এই ছাত্রজনতার পক্ষে থাকার জন্য বলে অভিনয় শিল্পীরা, শিক্ষকরা, আইনজীবীরা সবাই কিন্তু নেমে গিয়েছিল, যদি এটা রাজনৈতিক দলের কোনো লিডিংয়ের মুভমেন্ট ছিল না। সো এই যে এবং আপনাদের মতো সাংবাদিকরা, আমরা জেলখানায়, আমি জহিরুদ্দিন মাহমুদ স্বপন সাহেব, মিল্লাত সাহেব বিএনপির অর্থ সম্পাদক, বিএনপির আরও সিনিয়র লিডাররা ছিল, আমরা ওই ডিবি কার্যালয়ে 10 দিন রিমান্ডে ছিলাম। আমরা খোঁজ নিচ্ছিলাম যে টেলিভিশনে কী নিউজ হচ্ছে। তখন একটা বিষয় খবর পেয়েছি যে 3য় মাত্রাতে জিল্লুর ভাই যা বলার বলতে স্ট্রেট ফরওয়ার্ড ঘটনার ফ্যাক্টস ফাইন্ডিং নিয়ে ভালো ডিসকাস করতেছে। আর কোনো চ্যানেলে যমুনাতে টুকটাক দেখাচ্ছে। প্রথম আলো একটা নিউজ করছে যে এই আন্দোলনকে যে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, 87% সাধারণ মানুষ অ্যারেস্ট হচ্ছে। সো এই যে এই পরিস্থিতির মধ্যেও সংবাদ মাধ্যম, ইন্ডিভিজুয়াল সাংবাদিক, মাকসুদ কামাল ভাই, এরকম যারাই একটা রোল প্লে করেছে, তো এটাও কিন্তু আন্দোলনকে, পিপলকে ইন্সপায়ার করেছে। সো এই আন্দোলনে সকলের একটা অসাধারণ কন্ট্রিবিউশন ছিল, এটা একটা সার্বজনীন আন্দোলন ছিল। সেই রেসপেক্টটা, সেই মূল্যবোধটা আমাদের মনে হয় যে সবাইকে ধারণ করতে হবে। এটা গুটি কয়েক ছাত্রদের আন্দোলন কিংবা ছাত্ররাই ডিসিশন নিয়েছে, ছাত্ররাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, এই কনসেপ্টটি বোধহয় ঠিক না। এটা দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামের একটা ধারাবাহিক পরিণতি এবং সাফল্য ছিল এই গণঅভ্যুত্থান। তো আপনি এখন যেটা বলছিলেন যে দেখেন এই গণঅভ্যুত্থানে যখন ফার্স্টে আপনার কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টের চিফ হিসেবে ডক্টর ইউনূস সাহেবের নামটি আসলো, একটা সিঙ্গেল পার্সন তার কিন্তু বিরোধিতা করে নাই। তারপরে এটার ফরমেশনে 17 সদস্যর নাম আসলো, সেটাও অনেকে খুব বেশি বিরোধিতা করে নাই এবং পরে সেটা 21 হলো। 1.5 মাসে এখনও অনেকে কিন্তু খুব তীব্রভাবে বিরোধিতা করছে, যেখানে গভর্নমেন্টের বেনিফিশিয়ারি আছে
তারা ফাংশনিং করতে পারছে না, এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারটা কি ফাংশন করতে পারছে না। তো এই কোশ্চেন কেন রেইজ হলো? এবং কিছুদিন আগে একটা পত্রিকার জরিপে দেখা গেছে যে 49% মানুষ সরকারের 1.5 মাসের কর্মকাণ্ডে সন্তুষ্ট না, 51% মানুষ সন্তুষ্ট। তার মানে সরকার এই যে 51% সন্তুষ্ট না, হ্যাঁ না 51% সন্তুষ্ট, 49% 51% সন্তুষ্ট। আচ্ছা তাহলে হ্যাঁ আমি সরি, তাহলে একটু গুলিয়ে ফেলতে পারি, আমার খেয়াল ছিল। তাহলে 51% 1.5 মাসের মধ্যে কিভাবে একটা আকাশচুম্বী জনপ্রিয়তার সরকার এখানে নেমে আসতে পারে? তো সেই জায়গা থেকে তো এটা পরিষ্কার যে সরকার রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, যার ফলে ওই যে আজকেও কক্সবাজারে দেখেছি থানা থেকে আপনার লোকজন ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, পুলিশ আপনার সেখানে আক্রমণের শিকার হচ্ছে। আমার তো এক্সপিরিয়েন্স, ধানমন্ডি থানায় আমার দলের এক লোককে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং তুলে নিয়ে গেছে, 12 জন পুলিশ গেছে তাকে উদ্ধার করতে, পুলিশ নির্বিকার, পুলিশ কিচ্ছু করতে পারতেছে না, পুলিশের সামনে সেই লোককে মারধর করছে। সো পুলিশের এই যে উইকনেস বা একেবারেই মনোবল ভেঙে যাওয়াটা, যার ফলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল। তো সেনাবাহিনীর এটা বুঝে উঠতে কিছুদিন সময় লাগবে, এই পাওয়ারটার দরকার ছিল 5ই আগস্টের পরপরই, যাই হোক সেটা হয় নাই। কিন্তু এখনও আমরা যেটা দেখলাম, গার্মেন্টসের মাঝখানে বললো যে আলোচনা হয়েছে, গার্মেন্টস রান হচ্ছে, আজকেও কিন্তু 45টা গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। এবং এই যে মাইনরিটির কথা আমরা বলছি, এটা যদি অসত্য হয় তাহলে সরকারেরও তো একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট আকারে জাতির সামনে উপস্থাপন করে সেটা ডিফেন্স করা উচিত যে এটা অসত্য বিভ্রান্তিকর তথ্য এখান থেকে দেওয়া হচ্ছে। কারণ মাইনরিটিরও ওইভাবে এখানে কোনো টার্গেট হচ্ছে না, যে দু একটি ঘটনা ঘটছে সেটা রাজনৈতিক। পাহাড়ের কথা বলেন, পাহাড়ের ঘটনাটি ঘটলো বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। এটা যদিও নিন্দনীয় ঘটনা, কিন্তু এই হত্যাকাণ্ড তো রাজশাহীতে ঘটছে, এই হত্যাকাণ্ড ঢাকা ইউনিভার্সিটিতে ঘটছে, জাহাঙ্গীরনগরে ঘটছে। তাহলে পাহাড়ে কেন এইটা নিয়ে পাহাড় থেকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এইদিকে সারা বাংলাদেশের আপনার এই পাহাড়ের বিভিন্ন কমিউনিটির লোকজন এটাকে আরও উত্তপ্ত করলো, ইন্টারন্যাশনাল মিডিয়াকে অ্যাটেনশন দিল এবং পাহাড়ি বাঙালি সংঘর্ষ হিসেবে এটাকে চিহ্নিত করলো? নিশ্চয়ই এর পেছনে রাজনৈতিক আপনার ইন্ধন এবং ইনভলভমেন্ট আছে। এবং এটা তো সত্য, আমরা দেখি যে আমাদের প্রতিবেশী একটা শক্তিশালী রাষ্ট্র ভারত যে 15 বছর ধরে একচেটিয়াভাবে আওয়ামী লীগকে বিনা ভোটে এই ফ্যাসিস্ট হওয়ার জন্য সহায়তা করেছে, বাংলাদেশে তাদের পছন্দের একটা পুতুল সরকার বসিয়েছে। কাজেই অভ্যুত্থান পরবর্তী এই বিপ্লবী সরকার কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে ওয়েলকাম করা খুব আন্তরিকভাবে হয় নাই। ইউনূস সাহেবের মতো একজন লোক আপনার মোদির সাথে সাইডলাইনে বসতে চলে ইউএন মিটিংয়ে, বাইডেনের সময় হয় যেটা ইউএসএর রীতিনীতিতেও সাধারণত যায় না, বাইডেন মিটিংয়ের জন্য সময় দেয়, মোদি আপনার ইউনূস সাহেবকে সময় দিতে পারে না। তো তার মানে এটা তো গভর্নমেন্টের প্রতি সরকারের অ্যাপ্রোচ। আবার সরকার শুরুর দিকে বলেছে একটা ইলিশও দেবো না আমরা, কিন্তু শেষ পর্যন্ত সরকার একটু আবার তার জায়গা থেকে সরে যাচ্ছে, শেষ পর্যন্ত 3000 টন ইলিশও বোধহয় দিচ্ছে। তো আমরা চাই ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকুক, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে মনে রাখতে হবে 72-এর পর, স্বাধীনের পর কখনোই ভারত বাংলাদেশকে একটা স্ট্যাবল রাষ্ট্র, সেটা পলিটিক্যালি ইকোনমিক্যালি ভারত দেখতে চায় নাই। তার রাষ্ট্রীয় নীতি ছিল সেটা, বিপরীত দিকে জনগণের নীতি ছিল আন্তরিক। দুই দেশের জনগণের সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন ধরনের বৈচিত্র্যে মিল রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় নীতিতে আপনার নেপালের মতো ছোট রাষ্ট্র ভারতের এই প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের দাওয়াত পায়। বাংলাদেশের 53 বছরে কোনো রাষ্ট্রপ্রধানকে এখন পর্যন্ত অতিথি করে নেই, কারণ তারা বাংলাদেশকে সেই স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করে না। তো সেই জায়গা থেকে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য দেশের মধ্যেও তৎপরতা হচ্ছে, ইন্টারন্যাশনালিও তৎপরতা হচ্ছে। দেশের মধ্যে তৎপরতা আমরা যেটা খবর পেয়েছি যে এই বাংলাদেশ থেকে যে ভারতে পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসীরা, যারা গত কয়েক দশক ধরে বা কয়েক বছর ধরে দিল্লি ছিল, সুব্রত বাইন থেকে শুরু করে সব ঢাকা এখন এন্ট্রি নিয়েছে। কিভাবে এন্ট্রি নিয়েছে? নিশ্চয়ই প্রশাসনের একটা অংশের সমর্থনে এবং দিল্লিরও আপনার সম্মতিতে এখানে ঢুকেছে। জেলে থাকা যে পিচ্চি হান্নান, সুইডেন আসলাম, এরকম আরও শীর্ষ সন্ত্রাসীরা সবাই বেরিয়ে পড়েছে এবং ইতিমধ্যেই যে মার্ডার হত্যাকাণ্ডের সাথে তাদের নাম জড়িয়ে আসছে। সো এখানেও কিন্তু আন্ডারগ্রাউন্ড বলে যে শব্দগুলো পরিচিত, সেখানেও কিন্তু অস্থিরতা তৈরি। আলটিমেটলি সরকারকে নাকানি চুবানি খাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের আসলে মেকানিজম হচ্ছে। এখন সেক্ষেত্রে সরকার যদি সঠিক লাইনে না হাঁটতে পারে, আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সরকার তো শুধুমাত্র একজন মেসির মতো প্লেয়ার দিয়ে তো পুরো টিম ফাংশন করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তিকে দিয়ে তো পুরো গভর্নমেন্ট ফাংশন হবে না যদি তার পুরো টিম সেই লেভেলের না হয়। সেক্ষেত্রে আমাদের পরিষ্কার যেটা ধারণা যে টিমকে রিফর্ম করা দরকার, টিমে এফিশিয়েন্ট লোক দরকার, এই টিম দিয়ে ফাংশনিংটা হবে না। সেটা যদি সরকার বুঝতে পারে তা তো ভালো, না হলে আসলে ওই যে 1.5 মাসে যেমন আপনার 49% নেমে এসেছে,
আর 1.5 মাস গেলে কি হবে সেটা দেখবেন। সো আপনি আপনি কি মনে করেন যে এখানে দুটো আলোচনা আছে, একটা হচ্ছে যে এই যে টেকনোক্র্যাট বা এক্সপার্ট বা একাডেমিশিয়ান, অন্যান্য সিভিল সোসাইটি, এদের নিয়ে সরকার, নাকি একটা জাতীয় সরকার, এই আলোচনাও এখন আছে এবং আগের থেকেই ছিল যে এটা পলিটিক্যাল পার্টিগুলোর অংশগ্রহণে একটা জাতীয় সরকার? আপনার অবস্থান কি? এখানে এই যে গণঅভ্যুত্থানে দুই পক্ষই থাকবে সবাই? অবশ্যই এই যে গণঅভ্যুত্থানের যে স্পিড, সেই দিকে তো ছাত্ররা পরিষ্কারভাবে একটা বাক্য ব্যবহার করেছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কেন আসলো? কারণ পুরানোটা অচল, পুরানোটা ফাংশন করছে না। কারণ আমাদের নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই করাপ্টেড, সবকিছুই দলীয়করণ করা হয়েছে। সেটা শুধুমাত্র আওয়ামী লীগ গত 1.5 দশকেই বাংলাদেশে করেছে সেটা না, তার আগের সরকারও করেছে। সেই জায়গা থেকে আমরা জনগণ কিংবা নাগরিকরা সবাই একটা যৌক্তিক রিফর্ম চেয়েছিলাম এবং এই ব্যবস্থাটার পরিবর্তন চেয়েছিলাম। তো এই ব্যবস্থাটার যদি পরিবর্তন করতে হয় তাহলে এখানে সমাজের পুরো স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব দরকার। সংবাদ মাধ্যম একটা বড় কমিউনিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা শিক্ষক সমাজ একটা কমিউনিটি, রাজনৈতিক দল একটা কমিউনিটি। প্রত্যেকের জায়গা থেকে আমি মনে করি একটা প্রতিনিধিত্ব এনশিওর করা দরকার। এখন সংবিধান বাতিল না সংস্কার, এটা নিয়ে আলোচনা হচ্ছে। সাধারণত এই ধরনের বিপ্লবের পরে, গণঅভ্যুত্থানের পরে অনেক দেশে নতুন সংবিধান হয়। এখানে একটা নতুন সংবিধান হতে পারে, কারণ এই সংবিধান তো গত 15 বছরে ফ্যাসিবাদের রক্ষা কবচে একটা সংবিধান হয়েছে, সে নতুন সংবিধান হতে পারে। তাহলে সংবিধান করতে হলে তো আপনার গণপরিষদ লাগবে, না হলে একটা পার্লামেন্ট লাগবে। পার্লামেন্ট তো এখন সম্ভব না। তাহলে আপনি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিয়ে আপনি একটা গণপরিষদ করেন। তাহলে এই সরকারটাকে যদি আপনি আরও কিছু সমাজের বিভিন্ন স্তরে, যাদের গত 15 ইয়ার্সে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং রাষ্ট্রকে মানবিক করার জন্য তাদের একটা ভয়েস ছিল, তাদের একটা ওপিনিয়ন ছিল, তাদের প্রতিনিধি নেন। পলিটিক্যাল পার্টিগুলো থেকে বাংলাদেশে এখন প্রায় 60টা পলিটিক্যাল পার্টি আছে নিবন্ধিত, 55টার মতো। কাজে এই 55 জন তো সম্ভব না। কাদেরকে নিয়ে গভর্নমেন্ট রান করা সম্ভব, কাদেরকে নিলে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সেটা আপনিও জানেন, আমরাও জানি, সরকারও জানে। সেখান থেকে 8-10 জন নেওয়া যেতে পারে এবং এইভাবে গভর্নমেন্টের আপনার অবস্থানটাকে শক্তিশালী করে এই রিফর্মগুলো করা দরকার। কিন্তু সেটা যদি গভর্নমেন্ট না করে তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থনটা পাবে না। সেই জায়গা থেকে আমি মনে করি রাজনীতিবিদ পাশাপাশি সমাজের বিশিষ্টজনদের সমন্বয়ে সরকারের পরিধিটাকে আরো বড় করা দরকার। মিস্টার খায়রুল কবির খোকন, কি মনে করেন যে সরকারের পারফরমেন্স কেমন হচ্ছে এবং যেটা নূর বলবার চেষ্টা করছেন যে এই পারফরমেন্স দিয়ে আসলে কিছু শেষ পর্যন্ত ভালো কিছু পাওয়া যাবে না? সো অনেকেই আবার মনে করেন যে সরকারের কিছু পরিবর্তন দরকার, সেখানে কেউ কেউ মনে করেন রাজনৈতিক দলগুলোর যুক্ত হওয়া দরকার। ইতিমধ্যেই কী ধরনের সংস্কার হবে, সংস্কারের মধ্যে এখন কনস্টিটিউশনের ইস্যুটাও সামনে এসেছে, যেহেতু ইতিমধ্যে সংবিধান সংশোধনের জন্য একটি কমিশনও করে দেওয়া হয়েছে। সেখানটাতেও এক এক রাজনৈতিক দলের এক এক রকমের মত আছে। আমি আপনার কাছে শুনতে চাই যে সব মিলিয়ে আপনি কি দেখেন? না, ওই ধরুন যে অ্যানালিসিস করলেন, তার যে ওই যে কনসেপ্ট এই বিষয়ে, সেই বিষয়ে আমি তার দ্বিমত করছি না, এটার সাথে আমি একমত পোষণ করছি। আসলে মানে এটা ইন্টারিম গভর্নমেন্টের যে কাছে যে প্রত্যাশা আকাঙ্ক্ষাটা ছিল জনগণের, সেই আকাঙ্ক্ষাটা থেকে একটু মানুষের আস্থার জায়গাটা মনে একটু সরে যাচ্ছে। যে কারণ এই যে কথাগুলি বললেন যে আমাদের রাজনীতিবিদ, সমাজের বিভিন্ন সুশীল সমাজ, শ্রেণী পেশার কে নিয়ে সেখানে যদি সবার সাথে আলোচনার প্রেক্ষিতে মানে একটা লাইক জাতীয় সরকারের মতো, মানে যেটা জাতীয় সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার, তারপরেও এই ক্রাইসিস ওভারকাম করার জন্যে, কারণ তারা নির্বাচিত প্রতিনিধি, একটা বিশেষ পরিস্থিতিতে একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কারণ তারা এই একটা অন্তর্বর্তীকালীন সময় তারা দেশের পরিচালনা করবেন, দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালন করতে গিয়ে এই যে দীর্ঘ 17 বছরে দলীয়করণ, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট এবং তাদের যে মানে যেসব প্রশাসনে যেসব ব্যক্তিরা দায়িত্বে এখন আছেন, এখনও যারা আছেন, তো ওরা তো নতুন নিয়োগের বাইরে যারা এখন আগেতে ছিলেন তারাও তো এই সরকারের বেনিফিশিয়ারি অনেকেই আছেন। বিভিন্ন কি পয়েন্ট এখনও রয়েছেন, এখনও সরকার, আমি স্পেসিফিক বলছি না, বিভিন্ন
প্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানের রয়েছে। যদিও ধরেন আমাদের নির্বাচন কমিশনে তারা পদত্যাগ করেছেন, কিন্তু অন্য আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানে তারা এখনও পদত্যাগ করেনি। সেই জায়গাগুলিতে থেকে তারা কতটুকু এফিশিয়েন্ট এই সরকারকে মানে সহযোগিতা করছে, এটাই এখন এই ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কিছু সংশয় সন্দেহ রয়েছে। কারণ তারা না করার কারণে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে এখনও উন্নতি হচ্ছে না এবং বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা আমাদের যে পার্শ্ববর্তী একটা বৃহত্তর রাষ্ট্র দীর্ঘদিন মানে আমাদের প্রধানত করে রাখার জন্য আমাদের সীমান্তে হত্যা থেকে শুরু করে আমাদের সাথে যে বৈষম্য, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে যে বৈষম্য তৈরি করা হচ্ছে, অতি সম্প্রতি তারা যে সেখানে সামরিক শক্তি সেখানে আমাদের সীমান্তে এনে মানে হুমকি দেওয়া হয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, যে এখানে সে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে ভারতের। এটাও মানে বুঝতে হবে যে তারা এতদিন এই পুতুল সরকার যেটা নুরু বলেছেন, সেই পুতুল সরকারের মধ্যে মানুষের ভোটাধিকার কে হরণ করা হয়েছে এবং গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। এই সরকারের টিকিয়ে রাখার জন্য সব ধরনের সহযোগিতা তারা প্রত্যক্ষভাবে করেছে, পরোক্ষভাবে না। আজকে তাদের কাছ থেকে তো আমরা একটু প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে তো আমরা চাই যে বন্ধুত্ব, আমরা তাদের বন্ধুত্বের সম্পর্ক তাদের সাথে আমাদের রাখতে আমরা চাই, আমাদের দেশের রাষ্ট্র চেয়েছে। কিন্তু সেখানে তারা আমাদেরকে এই সরকারকে এখনও মনে হচ্ছে তারা মানে একজন কূটনৈতিক রিলেশনের ক্ষেত্রে যে বিষয়গুলি দ্বিপাক্ষিক যে বিষয়গুলি থাকে, সেই দ্বিপাক্ষিক বিষয়গুলোর মধ্যে মনে কিছুটা অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি, যেটা নুরু বলার চেষ্টা করেছেন। ওই যে মোদির আমাদের যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার সাথে যে তার বৈঠকের বিষয়টি, যদিও এখানে উনি জাতিসংঘের 59তম অধিবেশনে যাচ্ছেন, ওখানে তার একান্তই আমাদের বাইডেনের সাথে উনি বৈঠক করবেন, দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবেন। তার কাছে মানুষের তো অনেক প্রত্যাশা। উনি তো মানে মানে যেহেতু নোবেল বিজয়ী ব্যক্তি, তার এই যে একটা মানুষও তার বিরুদ্ধচারণ করেছে বলে যেটা বলছেন, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ আমরা সবাই আমরা খুবই মানে আশাবাদী যে ওনার মতো ব্যক্তি আসলে, ওনার যে উপদেষ্টা পরিষদ তাদেরকে যেভাবে সেখানে নিরপেক্ষ ব্যক্তিদেরকে বসানো হয়েছে, আমরাও সেখানে ছিলাম যখন এতে আমরা দাওয়াত পেয়েছিলাম বঙ্গভবনে, সেখানে আমাদের আসার জায়গার একটা আমরা হয়েছিল যে এবারে হয়তো আমাদের দীর্ঘদিনের যে মানে আমাদের যে দেশের যে এই 17 বছরে আবার 16 বছরে দেশকে যেই জায়গায় নিয়ে গিয়েছিল, সে থেকে অত গ্র্যাজুয়ালি আমরা দেশকে একটা স্টেবল নিয়ে আসতে পারবো। কিন্তু সেই জায়গাগুলোর মধ্যে কিছু কিছু ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছি এখন। যেটা বললেন যে পার্বত্য চট্টগ্রামের ঘটনাটা, এটাও মানে আমাদের মানে বিচ্ছিন্নভাবে দেখার বিষয় না। আমার মনে হয় যেগুলো একটি পরিকল্পিতভাবেই কোনো না কোনো জায়গার থেকে সেগুলো হচ্ছে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্যে মানে যে পতিত স্বৈরাচারের দোসররা তাদের যে বেনিফিশিয়ারিরা রয়েছে, যারা মানে আবার নতুন করে আবার এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি করে আবার একটা অপশক্তি বাংলাদেশে নিয়ে আসার একটি পরিকল্পনা থাকতে পারে। এইসব ঘটনায় আমরা একটু সংশয় হচ্ছে আর কি। তাই এই সরকারের যদি, আমার মনে হয় যে সরকারের যে এই বিষয়ে আমাদের যেটা নুরু বলার চেষ্টা করেছেন, যে আমাদের যে শিক্ষক বলেন, সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, আমাদের সাংবাদিক বলেন এবং ব্যবসায়ী, সব মহল থেকে যারা মানে পারসেপশন জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সাথে আলোচনা করা যেতে পারে যে এই সংকট, আমাদের সংকটটাকে আরও কীভাবে আমাদেরকে মানে আমাদের এইভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের কি ধরনের সহযোগিতা করা যেতে পারে। তাহলে আমার মনে হয় যে এই সরকারের জন্য আমাদের যে অ্যাচিভ করেছি আমরা, যে আমাদের যে এত রক্তের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা আবার গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছি একটা, তাহলে এটাতে যেন আবার যেন কোনো বাধার সৃষ্টি না হয়। এটা আমাদের এই বিষয়টা আমাদের ব্যাপার নিয়ে আমার মনে হয় যে একটু ভাবা দরকার। আমাদের দলের থেকেও আমি এক মিনিট বলে শেষ করছি, আমাদের দলের একজন চেয়ারম্যান কিন্তু তিনিও কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বারবার বলেছেন ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটা আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। তাই এই সরকারকে রেখেই, এই অন্তর্বর্তীকালীন সকল রেখেই এই রিফর্মসগুলো করা দরকার। তারপরে ধরেন এই যে আমাদের সংবিধান সংশোধনের জন্য যে আমাদের করা হয়েছে, কমিশন করা হয়েছে আলী রিয়াজ ভাইকে দিয়ে, এটা অবশ্যই আমরা খুব খুশি হয়েছি যে ওনার মতো ব্যক্তি আসলে নিশ্চয়ই উনি আমাদের এটাকে একটা চমৎকার একটা করতে পারবেন, রিফর্ম করতে পারবেন। তো এটার জন্য আমরা আশার জায়গা তৈরি হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে আবার আমাদের একটু হতাশার জায়গাও তৈরি হয়েছে। এইগুলোর থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় যে খুব দ্রুতই আমাদের উদ্যোগ নিতে হবে, না হলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলেও যেতে পারে। নূর, আমরা একদম শেষের দিকে যা 2-3 মিনিট করে সময় আপনাদের দুজনের জন্যই, ক্লোজিং রিমার্কস।
প্রথম হচ্ছে যে আপনি যেটা বলেছেন মাঝখানে একটা আলোচনা, এবং এটাই রিয়েলিটি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ও আসলে এই ধরনের জাতীয় ঐক্য সংহতি তৈরি হয় নাই। কারণ মুক্তিযুদ্ধের সময়ও বলা চলে এক এক গ্রুপ, পলিটিক্যাল গ্রুপ, ভাসানীর কিংবা বামপন্থীরা এক ধরনের চিন্তা করেছে, একদিকে থেকেছে, অন্যরা একদিকে থেকেছে, আওয়ামী লীগ একভাবে চিন্তা করেছে, শেষ পর্যন্ত হয়তো মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে, তাও যার যার জায়গা থেকে বা বিভিন্ন ফ্রন্ট থেকে। কিন্তু এইবার যেটা দেখেছেন আপনি, এমনকি আওয়ামী লীগকে সমর্থন করত এরকম একটা শ্রেণী কিন্তু এই আওয়ামী লীগের গণহত্যা, যেটা পাকিস্তান আমলেও হেলিকপ্টার থেকে শান্তিপূর্ণ সমাবেশে এইভাবে গুলি ছুড়ে নেয়। যদি 7ই মার্চ আপনার সোহরাওয়ার্দী উদ্যানে এইভাবে পাকিস্তানের হেলিকপ্টার থেকে গুলি ছুটত, তাহলে কি 7ই মার্চের পরে শেখ মুজিবুর রহমান সাহেবকে কোথায় পাওয়া যেত? আর ছাত্র নেতারা যারা আপনার পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, তাদেরকে কোথায় পাওয়া যেত? তো সেইটা শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের কন্যা কিন্তু স্বাধীন দেশে করেছে। তো এগুলো বিবেক সম্পন্ন মানুষকে নাড়া দিয়েছিল, সবাই যার যার জায়গা থেকে রাজপথে নেমেছিল, প্রতিবাদ করেছিল, প্রতিক্রিয়া দেখিয়েছিল, যার ফলেই কিন্তু এই স্বৈরাচার পতনটা ত্বরান্বিত হয়েছিল। তো আমাদের গত 53 বছরে তো আমরা মুক্তিযুদ্ধের যদি স্পিডের কথা বলি, যে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা কি 50 বছরে একটা শক্তিশালী গণতন্ত্র পেয়েছি? লাস্ট 5 ইয়ার্সও 5 বছর পর পর কেয়ারটেকার প্রধান কী হবে, গভর্নমেন্ট কাঠামো কী হবে, এগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম, জ্বালাও পোড়াও, দেশের সম্পদ নষ্ট, মানুষের প্রাণহানি হয়েছে। কাজেই এই সরকার যদি নির্বাচনের প্রশ্নে একটা টেকসই সমাধান না করতে পারে, তাহলে জাতির প্রত্যাশা কোথায় পূরণ হবে? আমাদের আরও যে সংস্কারগুলো আমরা হচ্ছে, রাজনৈতিক দলের যে চরিত্র, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, গত 33 বছরের পার্লামেন্টারি ডেমোক্রেসিতেও অন্তত তাই দেখা যায়। সেই জায়গা থেকে আমরা বলছি আমাদের একটা ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য একটা সংখ্যানুপাতিক ইলেকশন কিংবা অন্য কোনো পদ্ধতি, যেখানে কোনো একক পার্টির একটা মনোপলি থাকবে না পার্লামেন্টে, এই সিস্টেমগুলো আমাদের যদি ইন্ট্রোডিউস না করতে পারি, এটা ঠিক যে শুধুমাত্র কাউকে ক্ষমতায় বসানোর জন্য এই মানুষ জীবন দেয়নি। আমি অন্তত তাহলে জেল খাটতাম না যে আরেক দল ক্ষমতায় আসবে উইদাউট রিফর্ম, সেজন্য আমরা আন্দোলন করিনি, রক্ত দেইনি। আমি এমপি হব কিংবা মন্ত্রী হব এটার জন্য না, আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, যেই সিস্টেম রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করবে, তার নাগরিক অধিকারকে সুসংহত করবে এবং নাগরিকরা নিরাপদ বোধ করবে। তো সেই জায়গা থেকে আমার প্রত্যাশা থাকবে, এই যে এত ত্যাগ এবং প্রাণের বিনিময়ে আমরা যে একটা সরকার পেলাম, সেই সরকার জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্য ও সংহতি ধরে রেখে একটা রিফর্ম এবং রেকনসিলিয়েশনের দিকে এগিয়ে যাবে, যার মধ্যে দিয়ে আগামীতে একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা প্রবেশ করব, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদ থাকবে, কোনো নাগরিকের উপরে রাষ্ট্রীয় নিপীড়ন কিংবা আইনের দ্বারা তার অধিকারকে খর্ব করা হবে না। তার জন্য এই সরকারকে রিফর্মগুলো করতে হবে, পলিটিক্যাল গভর্নমেন্টকে দিয়ে হবে না। হইলে 53 বছরে হতো, আমরা দেখেছি হয় নাই। সেজন্য বলছি, এখন সরকারের যদি পায়ের নিচের মাটিটা শক্ত না হয়, শুধুমাত্র ইন্টারন্যাশনাল দান খয়রাত কিংবা আন্তর্জাতিক সমর্থন দিয়ে টিকে থাকা যাবে না। শেখ হাসিনার চেয়ে আন্তর্জাতিক সমর্থন এই বাংলাদেশের 50 বছরে কারো প্রতি ছিল না, সেই শেখ হাসিনা হাওয়া হয়ে গেছে কিন্তু। তো কাজেই এই সরকার যদি জনগণের পালস এবং বাস্তবতা বুঝে কাজ না করে এবং সেইভাবে রাজনৈতিক দলগুলো সবার সাথে সম্পর্ক না রাখে, তাহলে কিন্তু সরকারের জন্য আসলে একটা অসুবিধার পথ আছে। ছোট্ট করে শেষ কথা। না, শেষ কথা হলো যে আমাদের যে অর্জন যেটা হয়েছে, যে আমাদের এই শহীদের শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে আমাদের এই বিজয়, সেই বিজয়টাকে আমাদেরকে সুসংহত করতে হবে, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সেটা আমি মনে করি যে এই রিফর্মস করাগুলো খুবই জরুরি, যে রিফর্মস করাগুলো যেগুলো মানে আমাদের করা মানে খুবই জরুরি, সেইগুলোর মধ্যে যেমন অর্থনৈতিক সংস্কার হতে পারে, তারপর রাজনৈতিক দলের সংস্কার হতে পারে, তারপরে আমাদের বিভিন্ন যে অসঙ্গতিগুলো রয়েছে সে সংস্কার হতে পারে। সেই সংস্কারগুলি আমাদের চিহ্নিত করে, যেই সংস্কার, কারণ আমাদের যে আইনের শাসন ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, আমাদের যে ওই মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এইগুলাকে রিফর্মস করার ক্ষেত্রে আমার মনে হয় যে মানে সবগুলো তো আমার মনে হয় যে যদি সব কাজে ওরা করতে যায় তাহলে তো ইট উইল টেক টাইম, অনেক সময় লেগে যাবে। এই সময়ের মধ্যে একটি আমাদের মধ্যে রূপরেখা তৈরি করা, একটা রোড ম্যাপ দেওয়ার যে বিষয়টা
যেটা সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করছে, সেই প্রত্যাশাটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি একটা রোড ম্যাপ, একটা সীমারেখা দিয়ে এতদিনের মধ্যে তাদের এই সংস্কারগুলো করতে সময় লাগবে, তাহলে হয়তো জনগণের মধ্যে একটা আস্থা, কনফিডেন্স আসবে। সেই জায়গাটা আমার মনে হয় এই সরকারের কাছে আমরা আশা করব যে তারা যেন একটা রোড ম্যাপ, একটা সংস্কার করতে কতদিন লাগবে, এই যে সংস্কারগুলো করে তারা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন দিবে। নির্বাচিত সরকাররা দেশ পরিচালনা করবে, আমাদের সেটার একটা মানে কতদিন লাগতে পারবে সেই সময়টা, এটা 6 মাস 1 বছর, সেই সময়টা তার কি মনে হয় যে সরকারের কাছে এটা জনগণের প্রত্যাশা, সেই জনগণের যে প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে জনগণের অসন্তুষ্ট হতে পারে। তো আমি মনে করি যে জনগণের জন্যই সরকার, মানে আমরা আন্দোলন করি জনগণের, এই রাষ্ট্রের মালিক, এই দেশ, এই ভূখণ্ডের মালিক জনগণ, তাই জনগণই সকল ক্ষমতার উৎস, আল্লাহর পরে জনগণ। তাই সেই জনগণের স্বার্থেই আমাদের সব কিছু করা দরকার। সেই করার ক্ষেত্রে সেখানে আমাদের দীর্ঘমেয়াদী যদি আমরা সেই সংস্কারের কথা বলি, মানে 3 বছর 5 বছর লং টাইমের কথা বলি, তাহলে জনগণ হয়তো এটা মানে এক পর্যায়ে গিয়ে হয়তো সেটাকে আবার এতদিন সময় তাদের লাগার মানে যৌক্তিক কারণ কি সেটা নিয়ে হয়তো আমাদের অসন্তুষ্ট হয়ে যেতে পারে। আমি মনে করি এই জন্যে সরকারকে উচিত হবে যে ওই বিষয়গুলো নিয়ে যে পরামর্শ নেওয়ার জন্য যদি আরও দরকার হয়, সে সমাজের বিভিন্ন স্তরে তাদের কাছে পরামর্শ নিয়ে উল্লেখযোগ্য সংস্কারগুলি করে দ্রুত সময়ের মধ্যে তারা এই একটা রোড ম্যাপ দিবেন এই সংস্কারের জন্য। সেই রোড ম্যাপটা মানে সুস্পষ্টভাবে বলে দিলে আমার মনে হয় যে তাহলে মানুষের মধ্যে যে সংশয় সন্দেহটা কেটে যাবে। আগামী দিনে একটা নির্বাচনের মধ্যে দিয়ে আবার কি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমার মনে হয় যে সেই গণতান্ত্রিক সরকার কাছে এই সরকার ক্ষমতা হস্তান্তর করবেন এবং তারা যে ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন তার জন্য জাতির চিরকৃতজ্ঞ থাকবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নুরুল হক নুরু এবং মিস্টার খায়রুল কবির খোকন, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা যেটা বলছিলেন যে 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি, এবং এই অর্জন যেন বিসর্জন না হয়ে যায়, এবং সেজন্যই ওনারা মনে করেন যে বর্তমান সরকারকে সফল হতে হবে এবং সফল করবার জন্য সবাই তাদেরকে সহযোগিতা করতে চান, কিন্তু সেই সহযোগিতা পেতে চাইবার জন্যে অন্যদের প্রতি যে আস্থা বা অন্যদের সঙ্গে যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সেটা থাকা জরুরি, সেটা অনুপস্থিত দেখা যাচ্ছে। এবং অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তাদের সঙ্গে একটা কনস্ট্রাকটিভ ডায়ালগের মধ্য দিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে পৌঁছবার চেষ্টাটা তাদের করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।